একদমই সকাল থেকে যে খবরের দিকে আজকে আমাদের নজর রয়েছে, ঘূর্ণিঝড় রেমাল শনিবার রাতেই বঙ্গোপসাগরের উপরে জন্ম নিয়েছে রেমাল এবং তা ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। আজ অর্থাৎ রবিবার মধ্যরাতে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝে ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, আর তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে। বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে রেমালের প্রভাব। গোসাবার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে বেহাল বাদ, অন্যদিকে তাজপুরে পুলিশের মাইকিং। জানানো যায় যে আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসতে চলেছে সুপার সাইক্লোন রেমাল, যার গতিবেগ ঘন্টায় দিবেন না ও বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না ও বৈদ্যুতিক খুঁটির কাছে ভাটিবেন না। সেই জন্য দীঘা মঞ্চের উপর বিশেষ ঘটনা পর্যটক বিশেষ ঘটনা সমুদ্র উপকূলবর্তী সকল গ্রামবাসী এবং তারা বন্ধু পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যায় যে আর বন্ধুদের উদ্দেশ্যে জানানো যায় যে আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসতে চলেছে সুপার সাইক্লোন রেমাল, যার গতিবেগ ঘন্টায় দিবেন না ও বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না ও বৈদ্যুতিক খুঁটির কাছে ভাটিবেন না। সেই জন্য দীঘা মঞ্চের উপর বিশেষ ঘটনা পর্যটক বিশেষ ঘটনা সমুদ্র উপকূলবর্তী সকল গ্রামবাসী এবং তারা বন্ধু পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যায় যে আর বন্ধুদের উদ্দেশ্যে আমরা চলে যাব আমাদের ওয়েদার ডেস্কে, যেখানে আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে। কিশলয়, যেমনটা জানা যাচ্ছে যে আজকে ঠিক মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে এই রেমেল ঘূর্ণিঝড়। তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায়? অত্যাধুনিক ওয়েদার ট্র্যাকার সারফেস মেশিনের মাধ্যমে লাইভ স্যাটেলাইট ইমেজে আমি দর্শকদের দেখাবো এই মুহূর্তে এই রেমাল ঝড় কোথায় রয়েছে এবং তার অবস্থান এবং কত দ্রুত এগোচ্ছে। এই হলো ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ এবং এখানে কলকাতা দেখতে পাচ্ছ এবং এখানে যে লাল অংশটি রয়েছে এই মুহূর্তে রেমাল অবস্থান করছে এই জায়গায় এবং ধীরে ধীরে দেখছো লাল অংশটি অর্থাৎ যেখানে রেমাল ঝড় এই মুহূর্তে রয়েছে সেখানে একটি ঘূর্ণিঝড়ের মতো হাওয়ার ইন্ডিকেশন দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জায়গাটি লাল হয়ে রয়েছে, অর্থাৎ এই জায়গায় এই মুহূর্তে সবচেয়ে বেশি তীব্রতা রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সেই জায়গাটি এখন এই মুহূর্তে সমুদ্রের ওপর হলেও ধীরে ধীরে এগোচ্ছে ল্যান্ডের দিকে, ল্যান্ড এরিয়ার দিকে। 12:30টার সময় অবস্থান কি ছিল? সাগরদ্বীপ, সাগরদ্বীপ অর্থাৎ এই জায়গাটা হলো সাগরদ্বীপ, ভারতবর্ষের সাগরদ্বীপ। এই অঞ্চলটা গঙ্গাসাগর দেখতে পাচ্ছ, লেখা রয়েছে গঙ্গাসাগর। এই জায়গাটা হলো নামখানা গঙ্গাসাগর, নামখানা গঙ্গাসাগর এবং এটা বাংলাদেশ। এই বাংলাদেশ এবং সাগরদ্বীপের মাঝে এই এলাকায় এগোচ্ছে এই রেমাল ঝড় এবং ধীরে ধীরে সেই তীব্রতা বাড়ছে, যত লাল হবে তত তীব্রতা বাড়বে এবং এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে 212 কিলোমিটার এই হলো সাগরদ্বীপ এবং এই হলো রেমাল। এই দূরত্ব হচ্ছে 212 কিলোমিটার এবং সেই দূরত্ব কমছে। এই রেমাল ধীরে ধীরে সাগরদ্বীপের দিকে এগোচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে ক্যানিং থেকে 252 কিলোমিটার দূরে রয়েছে, অর্থাৎ কনক্লুশন এটা বলা যেতে পারে যে ধীরে ধীরে এই রেমাল ঝড় আজ মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আর প্রত্যেকেই কিন্তু জানতে চাইছেন দর্শকরা যে এই মুহূর্তে রেমালের অবস্থানটা কোথায়, সেটাই কিন্তু ওয়েদার ডেস্ক থেকে আমাদের প্রতিনিধি একদম তুলে ধরলেন ছবিটা, যে যেমনটা ঠিক পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ঠিক সেই মতোই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আজকে মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে, অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়ার সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আর এই রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন জেলাতে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি সুন্দরবন সহ 24 পরগনা, কলকাতা, একাধিক জেলাতে কিন্তু
ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে বৃষ্টি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি বরুণ আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, আমরা জানি যে রেমালের প্রভাব সব জায়গায় পড়তে শুরু করেছে, তোমার ওখানের ছবিটা জানতে চাইবো, এই মুহূর্তের কি ছবি রয়েছে সেখানে? আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনে, বঙ্গোপসাগরের একেবারে উপকূলবর্তী এলাকায়। এই যে নদী দেখা পাচ্ছ, যে এই নদীর ওপারে কোনো আর জনবসতি নেই, একেবারে বঙ্গোপসাগর, আর পূর্ব দিকে যত যাবে সেখানে বাংলাদেশের অস্তিত্ব। সুতরাং ওই যে ঝড়টি বাংলাদেশ থেকে হয়ে একেবারে এই সাইড দিয়ে সরাসরি এসে আছড়ে পড়ার কথা এই গঙ্গাসাগর দ্বীপে। তো গঙ্গাসাগর দ্বীপে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। এখানে দেখাচ্ছি যে বাঁধগুলো আছে, যে বাঁধগুলো মেরামতির কাজ চলছিল, এই মুহূর্তে থমকে আছে। এই বাঁধগুলো কিভাবে আটকাবে সেটা নিয়ে প্রশাসনের কাছে একটা বড় দুশ্চিন্তা, কারণ এই বাঁধগুলোর উপর দিয়ে এই জলটা চলে যাবে একেবারে কপিলমুনি মন্দিরের একেবারে মূল ফটকের কাছে। তো এখানে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত গবাদি পশুগুলো ওপারে দেখা যাচ্ছে, যে নিরাপদ আশ্রয়ে তোলা হয়েছে গবাদি পশু, মাইকিংয়ের মাধ্যমে এই এলাকার যে সমস্ত মানুষ আছেন, যারা দূরবর্তী মৎস্যজীবী, যারা মাছ সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তারা কিন্তু অবিলম্বে তারা ফিরে এসেছে। এখন সন্ধ্যা থেকে যে রাত্রি থেকে যে বৃষ্টিটা চলছিল, এখন ঝোড়ো হাওয়া বৃষ্টিও চলছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক দিক দিয়ে কিন্তু কোনো খামতি রাখতে চাচ্ছেন না, কারণ ইয়াস আমফানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে এখন থেকে তারা কন্ট্রোল রুম খুলেছেন বিভিন্ন জায়গায় এবং ফ্লাড সেন্টার খুলেছেন। সেই ফ্লাড সেন্টারে এলাকা থেকে বহু মানুষ কিন্তু সেখানে এসে আশ্রয় নিচ্ছেন, সেখানে যাতে তাদের খাওয়া থাকা এবং পর্যাপ্ত পরিষেবার কোনো অসুবিধা না হয়, বিডিও তরফ থেকে সব কিছু ব্যবস্থা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানকার যে ভূমিপুত্র সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তিনি নিজে রুদ্রনগরে বসে মনিটরিং করছেন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কোথায় কি অবস্থা, কোন জায়গায় নদী বাঁধের ভাঙন হতে পারে, দুর্বল নদী বাঁধ। ইরিগেশন দপ্তরকে নির্দেশ দিচ্ছেন এবং জেলা শাসক কাকদ্বীপে এসে একটা উচ্চ পর্যায়ে সতর্কতা, তুমি সাবধানে থাকো এবং অবশ্যই পরে আবারও তোমার কাছে আমরা যাব। এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা আপনাদের দেখালাম, যেখানে জারি সতর্কতা। At the speed of 100 to 120 km/h, gusting to 135 km/h থাকার সম্ভাবনা আছে। আর এবারে হচ্ছে কি স্টর্ম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে 1 মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য, 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড। আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশন সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেইটাই এখন আছে। ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো, যেমন প্রত্যেক দিন দিই লাঞ্চের পরে, সেই ব্রিফিংয়ে আপনাদের আমি জানাবো। স্যার, অন্যান্য যে সাইক্লোনগুলো হয়েছে এর আগে, আয়লা বলুন, আমফান বলুন, তাদের সঙ্গে এটা কতটা কি? দেখুন, আপনাদের একটা কথা বলি, এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না, সব সিস্টেমগুলি হচ্ছে লো প্রেসার সিস্টেম, ইন্টেন্স লো প্রেসার সিস্টেম। এবারে এই ইন্টেন্স লো প্রেসার সিস্টেমগুলিকে গ্রেডেশন করা হয় বেসড অন দেয়ার উইন্ড স্পিড। এবারে কথা হচ্ছে কি, আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন, আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম। একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে 120 নট অ্যাবাভ। 120 নট মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে হয়। 106 তো নাকি 1.8 দিয়ে গুণ করো, মানে প্রায় ধরুন 2-এর মতো, প্রায় যদি 2-এর মতো ধরেন তাহলে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হচ্ছে, প্রায় ধরুন 220-240 মতো, 220-240-এর মতো, ঠিক আছে। আর এটাকে কি বললাম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সেটার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 63। এবার 63কে যদি আপনি 2 দিয়েও গুণ করেন তাহলে কত হয়, ওটা 126 হয়। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে, কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়। সৌম্যবাবু, আপনি যেটা বললেন যে খেপুপাড়া আর সাগর আইল্যান্ডের মধ্যে ক্রস করবে, হ্যাঁ, খেপুপাড়া এবং সাগর আইল্যান্ডের মাছ দিয়ে মঙ্গলার, ওই যে মঙ্গলার সাউথ